হ্যালো ভিউয়ার্স, আমরা প্রাথমিক টেটের জন্য যে আমাদের শিক্ষক বন্ধুদের জন্য বা শিক্ষক মহাশয়দের জন্য যে ফুল কোর্সটা লঞ্চ করেছিলাম প্রাইমারি টেটের, তো আজকে পরিবেশবিদ্যার ক্লাস 1 অর্থাৎ বিষয়ভিত্তিক ক্লাস 1, যে আমরা প্রথম ক্লাসে সিলেবাস এবং বুকলিস্ট সম্পর্কে আলোচনা করেছি। যদি আপনারা দেখে না থাকেন, আমরা আই বটনে এবং ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আজকে পরিবেশবিদ্যার যে বিষয়ের ক্লাস 1, সেটা আমরা এমনি ক্লাস 2, কিন্তু বিষয় সম্পর্কে যে আমরা ক্লাস 1 সেটা আমরা শুরু করতে চলেছি। তো প্রথমে যারা নতুন দর্শক তাদের জন্য বলে নিই যে এই কোর্সটা আমরা লঞ্চ করেছি, যে প্রাইমারি টেটের ফুল কোর্স, যেখানে বিষয়ভিত্তিক ক্লাস বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা করা হবে, সেটা আমরা ইতিমধ্যে শুরু করেছি। যারা আমাদের ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি, সেটা ইউটিউব চ্যানেল টিউটিনার এডুকেশন নামে রয়েছে, সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে টিউটিনার এডুকেশনের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এবং যদি এরকম বোর্ডের যে ওয়ার্কগুলো আমরা করা হবে সেগুলো আমরা পিডিএফ আকারে দিয়ে থাকি, তো সেইগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেটা আমাদের লিঙ্ক, সেখান থেকে জয়েন হতে পারেন, এবং অথবা টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই ডান দিকে আমার লিঙ্ক রয়েছে, এটাকে স্ক্রিনশট নিয়ে আপনারা স্ক্যান করে জয়েন হতে পারেন। তো আর বেশি দেরি না করে আমরা টপিকে চলে আসি। তো প্রথমে আমাদের টপিক রয়েছে পরিবেশ, অর্থ এবং ধারণা। এই অ্যাকচুয়ালি পরিবেশটা রয়েছে এরকম যে জৈবিক পরিবেশ, অজৈবিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ। তো এই বিষয়ের উপরে পড়তে গেলে আমাদেরকে প্রথমেই পরিবেশ কি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখুন, যে পরিবেশ শব্দটা, যেটা এনভায়রনমেন্ট আমরা ইংরেজিতে বলে থাকি, তো সেটা বলতে কোনো জীবকে ঘিরে থাকা পারিপার্শ্বিক অবস্থাকে বোঝায়। তো এই পরিবেশ শব্দটার কোথা থেকে এসেছে প্রশ্ন আসতেই পারে। তো এই পরিবেশ কথাটা এসেছে যে ফ্রান্সের শব্দ বা ফরাসি শব্দ, যেটা এনভাইরনার থেকে। এই এনভাইরনের অর্থ হলো পরিবেষ্টন বা সারাউন্ডেড। এখন আমরা যদি প্রশ্ন করি যে কি পরিবেষ্টিত বা কে পরিবেষ্টিত এবং কি দ্বারা পরিবেষ্টিত, এবং তৃতীয় প্রশ্ন যদি আমরা করি কোথায় পরিবেষ্টিত, তাহলে আমরা কি কি উত্তর পেতে পারি। এই উত্তরগুলো যা পাবো তা থেকে কিন্তু পরিবেশের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম প্রশ্নের উত্তর কে পরিবেষ্টিত, আমরা যদি উত্তর খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা পাবো সাধারণভাবে জীবজগৎ পরিবেষ্টিত। ঠিক আছে, জীবজগৎ। আর যদি বিশেষভাবে বলতে চাই, তাহলে মানুষ কিন্তু এখানে পরিবেষ্টিত। কি দ্বারা পরিবেষ্টিত? বিভিন্ন অজৈব উপাদান, যেমন হতে পারে বায়ুমণ্ডল, জলমণ্ডল, মাটি বা শিলামণ্ডল, সূর্যারশ্মি, তা বিভিন্ন আবহাওয়ার উপাদান, এই সমস্ত বিষয় দ্বারা কিন্তু এই জীবজগৎ এবং মানুষ প্রকৃতিতে পরিবেষ্টিত। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরও কিন্তু পেলাম বিভিন্ন অজৈব উপাদান। এবার যদি আমরা এই 3 নম্বর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি যে কোথায় পরিবেষ্টিত, তাহলে আমরা কি উত্তর পাব? আমরা উত্তর পাব যে পৃথিবীর কোন একটি স্থান। এই পৃথিবীর কোন একটি স্থানকে আমরা বলি হ্যাবিট্যাট বা বাসস্থান। ইংরেজিতে বলা হয় হ্যাবিট্যাট এবং বাংলাতে বলা হয় বাসস্থান। এই টার্মগুলো কিন্তু পরিবেশে বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আমরা পরিবেশের একটা সংজ্ঞা, যেটা আমরা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল, সেটা আমরা একটু দেখি। তাহলে এই প্রশ্ন 3টির উত্তর সামারাইজ করে আমরা পরিবেশের সংজ্ঞায় আসতে পারি যে জীবকে ঘিরে থাকা সকল প্রাকৃতিক, জৈবিক, ভৌত, রাসায়নিক ও সামাজিক উপাদানের যে সমষ্টি, সেটাই হলো পরিবেশ। এবার আমরা যদি কোনো একটা সংস্থার সংজ্ঞা দেখতে চাই, তাহলে আমরা সেটা দেখে নিই যে পরিবেশ হলো সমস্ত বাহ্যিক মানে বাইরের অবস্থার সমষ্টি, যা কোনো জীবের জীবন, বিকাশ এবং বেঁচে থাকাকে প্রভাবিত করে। মানে সমস্ত বাহ্যিক উপাদানের সমষ্টি যা কোনো জীবের
মানে জন্মগ্রহণ, বড় হওয়া এবং তার বেঁচে থাকাকে প্রভাবিত করে। এই সংজ্ঞাটা দিয়েছেন ইউএনইপি। ইউএনইপির ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এবং এই সংজ্ঞাটি দেওয়া হয়েছিল 1976 সালে। এই 1976 সালে ইউএনইপির যে প্রোগ্রামটি হয়েছিল সেটি হয়েছিল নাইরোবি শহরে। ঠিক আছে, নাইরোবি শহরে। নাইরোবি শহরটা কোথায়? কেনিয়া। ঠিক আছে, কেনিয়া। এবার এই কেনিয়াটা হচ্ছে আফ্রিকার একটা দেশ। এই আফ্রিকার দেশে যে ইউএনইপির একটা সম্মেলন হয়েছিল 1976 সালে, তখন কিন্তু এই সংজ্ঞাটা কিন্তু সেখানে গৃহীত হয়। এবার পরবর্তী বিষয়গুলো আমরা দেখি যে পরিবেশের ধরন। আমরা তো পরিবেশ কি জানলাম, এবার পরিবেশের ধরন সম্পর্কে আমরা জানি। সাধারণত পরিবেশ তিন ধরনের। ঠিক আছে, একটা হচ্ছে জৈবিক পরিবেশ বা জীবজ পরিবেশ, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। ভৌত পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ, এটাও সিলেবাসে রয়েছে। এবং সামাজিক পরিবেশ, অর্থাৎ আমাদের সিলেবাসে এই তিনটে পরিবেশের টার্ম বা তিনটে পরিবেশের ভাগ তুলে দেওয়া হয়েছে। তো এই জৈবিক পরিবেশের মধ্যে কি কি রয়েছে? সমস্ত প্রকার উদ্ভিদ, প্রাণী, অণুজীব, মানুষ, সমস্ত জীব, মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি, সব কিছু এই জৈবিক পরিবেশের মধ্যে পড়বে। অজৈবিক বা মানে ভৌত অথবা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমাদের বায়ু, জল, মাটি, আলো, তাপমাত্রা, খনিজ পদার্থ, অর্থাৎ যার জড় পদার্থ সমস্তগুলোই কিন্তু পড়বে। সামাজিক পরিবেশ এইটা একটা আমাদের নতুন জিনিস, মানে আমরা সচরাচর পরিবেশের মধ্যে এটাকে পড়ি না, কিন্তু আমাদের এখন থেকে পড়তে হবে। যার মধ্যে রয়েছে পরিবার, বিদ্যালয়, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, বাজার, যে কোনো প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু সামাজিক পরিবেশের মধ্যে পড়বে। এরপর আমরা এই জৈবিক পরিবেশকে একটু বিস্তারিত দেখে নিই। জৈবিক পরিবেশ হলো জগতের যা কিছু জীবিত জিনিস, যেমন যার জন্ম আছে, মৃত্যু আছে, যা ছোট থেকে বড় হয়, এবার চলন করতে পারে, নাও করতে পারে, গমন করতে পারে, নাও করতে পারে, সেটা ফ্যাক্টর নয়, কিন্তু জন্ম মৃত্যু রয়েছে এবং ছোট থেকে যে বড় হয় তাকে আমরা সাধারণভাবে জীব বলি। তো এই জীবের যে যার বংশ বিস্তার করার ক্ষমতা রয়েছে, সেই সমস্ত উপাদানগুলোকে আমরা জৈবিক উপাদান বলছি। এবার জৈবিক উপাদানগুলোই সমস্ত একটা উপাদান হিসাবে আমরা জৈবিক উপাদান বলছি, যেটা জৈবিক পরিবেশের সম্পর্কে আমরা আলোচনা করি। তো এই জৈবিক উপাদান বা জৈবিক পরিবেশ যেটা আমরা বলছি, তার মধ্যে কিছু ভাগ রয়েছে। যেমন আমরা উদ্ভিদ ভাগ করতে পারি, প্রাণীকে ভাগ করতে পারি এবং অণুজীবকে ভাগ করতে পারি। এবার ভাগগুলো কেন করছি? কারণ হচ্ছে এই সবগুলো জীবের মধ্যে কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে বা চারিত্রগতভাবে আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যেমন কি, এই যে উদ্ভিদের পাশে স্বভোজী কথাটা লেখা আছে, আর প্রাণীর ক্ষেত্রে পরভোজী কথাটা লেখা আছে। এর অর্থ কি? স্বভোজী কথার অর্থ হলো অনেকটা এরকম যে নিজে রান্না করে নিজে খায়, আর পরভোজী কথার অর্থ হলো অন্য কেউ রান্না করে, তখন সেই অন্যের রান্না করা জিনিস নিজে খায়। বিষয়টা এরকম যে কোনো একটা গাছ যে সে সূর্যের আলোকে কাজে লাগিয়ে বাতাস থেকে CO2 কার্বন ডাইঅক্সাইড নিয়ে সে রান্না করে নিজের মধ্যে একটা গ্লুকোজ সংশ্লেষিত করছে, বড় হচ্ছে, এবং একে আমরা বলছি স্বভোজী। এবার এই গাছটাকে যখন কোনো একটা প্রাণী, হতে পারে সেটা গরু, ছাগল, সে যখন খাচ্ছে, সে কিন্তু সূর্যের আলো থেকে আর খাবারটা তৈরি করছে না, সে এই গাছ যেটা তৈরি করেছিল সেটাকে খাচ্ছে। তাহলে বনের তৈরি করা খাবারকে খাচ্ছে, তাই আমরা একে বলছি পরভোজী। আর সজীব উপাদানের মধ্যে আরেকটা রয়েছে অণুজীব। অণুজীব কারা? যারা ক্ষুদ্র ক্ষুদ্র, যারা মানে ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গি হতে পারে, এই ধরনের জীব বা ছোট ছোট কিছু জীব, যারা এই সমস্ত স্বভোজী এবং পরভোজীদের মৃত্যুর পরে এদেরকে আবার ভেঙে খণ্ডিত খণ্ডিত করে পরিবেশের সঙ্গে মিশিয়ে দেয়, এদেরকে আমরা বলছি অণুজীব বা বিয়োজক। তো এই সকল যে ভাগ, তাদেরকে আমরা জৈবিক পরিবেশের অন্তর্ভুক্ত করলাম।
তাদের বৈশিষ্ট্যগুলো বললাম যে জন্ম রয়েছে, মৃত্যু রয়েছে, ছোট থেকে বড় হয়, প্রজনন ক্ষমতা রয়েছে, অভিযোজন হয় অর্থাৎ পরিবেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, এবং জীবের মধ্যে মিথস্ক্রিয়া হয় অর্থাৎ একটা জীব আর একটা জীবের সঙ্গে মিলেমিশে থাকে। ঠিক আছে, তো এই বিষয়টা আমরা গেল। এর পরবর্তীতে আমরা দেখি যে এই স্বভোজী যেটা আমরা বললাম নিজেরা খাদ্য তৈরি করতে পারে, এই স্বভোজী কারা? দেখো, স্বভোজী হলো সেই সমস্ত জীব যারা সৌরশক্তি, গ্যাস বলতে শুধু কার্বন ডাইঅক্সাইডকে আমরা বোঝাই, এখানে অক্সিজেনকে ওরা কাজে লাগায়, অবশ্য সেটা নিজের শ্বাসকার্য চালানোর জন্য। ঠিক আছে, খাদ্য তৈরি করার জন্য কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগায়, এবং বিভিন্ন অজৈব উপাদানের সাহায্যে যারা নিজেরা খাদ্য তৈরি করতে পারে। একটু আগে আমরা বললাম সেই সমস্ত সবুজ উদ্ভিদ, শৈবাল, এদেরকে আমরা স্বভোজী বলছি। এরা কি করে? যে প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে তাকে আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়া বলি। ঠিক আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া বলি। এবার কোনো একটা অঞ্চলে যত পরিমাণ স্বভোজী আছে তাদের যে মিথস্ক্রিয়া বা একে অপরের যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীল সমস্ত সম্প্রদায়কে, উদ্ভিদ সম্প্রদায়কে আমরা ফাইটোসিনোসিস, একটা নতুন টার্ম আমরা জানলাম যে ফাইটোসিনোসিস বলে। ফাইটোসিনোসিস কাকে বলে? যে কোনো একটি বাসস্থানের অন্তর্গত সমস্ত উদ্ভিদ সম্প্রদায়ের যে সংমিশ্রণ থাকে, যারা একে অপরের উপর নির্ভরশীল, তাদেরকে আমরা ফাইটোসিনোসিস বলি। ঠিক আছে, তো এই ফাইটোসিনোসিস আমরা স্বভোজীদেরকেই বলছি। এবং দেখুন, এদের যে খাদ্য উৎপাদন এরা করে, সেই জন্য আরেকটা নাম আমরা দিই এদেরকে প্রোডিউসার বা উৎপাদক বলি, কারণ এরা খাদ্য উৎপাদন করে। এবার এই খাদ্য উৎপাদনের ধরন অনুসারে এরা আবার দুই প্রকার, মানে এই অটোট্রফ বা স্বভোজী এরা আবার দুই প্রকার। কিভাবে খাদ্য উৎপন্ন করে তার প্রক্রিয়া অনুসারে দুই প্রকার কি কি? দেখুন, এখানে আমরা স্বভোজীর একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি, যে এখানে জলের নিচের যত শৈবাল এরাও স্বভোজী, কোনো একটা ছোট গাছ স্বভোজী এবং বড় গাছ, এরা কিন্তু সবাই কিন্তু স্বভোজীর উদাহরণ। এবার আমরা যে বললাম যে স্বভোজী দুই প্রকার খাদ্য উৎপাদনের ধরন অনুসারে, তো দেখুন যে এদেরকে একটা ভাগ হলো ফটোট্রফ। ফটো মানে হচ্ছে আলো, আর ট্রফ হচ্ছে ওই স্বভোজীদের ভাগ আর কি। ঠিক আছে, তো ফটো অর্থাৎ আলোকে ব্যবহার করে যারা খাদ্য উৎপাদন করতে পারে সেই সমস্ত স্বভোজীদেরকে আমরা বলি ফটোট্রফ বা আলোকজীবী উদ্ভিদ। ঠিক আছে, এবার এই আলো ব্যবহার করে খাদ্য উৎপাদনের প্রক্রিয়াটাকে আমরা বলি সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিসে আসলে কি হয়? ফটোসিনথেসিসে আসলে আমরা যদি সমীকরণটা দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো বিষয়টা। 6CO2 প্লাস 6H2O। এবার এইখানে সূর্যালোক রয়েছে, আর পাতা রয়েছে ক্লোরোফিল। এবার এইখান থেকে কি আসছে? দুটো জিনিস আমরা পাই, C6H12O6, এটা হচ্ছে শর্করা বা গ্লুকোজ, এবং এর সঙ্গে আমরা অক্সিজেন পাই। তো এইটা হচ্ছে সালোক সংশ্লেষের সংজ্ঞা। এই সংজ্ঞা বিশ্লেষণ করে আমরা দেখলাম যে কার্বন ডাইঅক্সাইড এবং জলের সঙ্গে এই যে সূর্যালোক, ক্লোরোফিল, এবং সেই সঙ্গে কিছু জলের সঙ্গে পদার্থ, কিছু আণবিক পদার্থ মিশ্রিত অবশ্যই থাকে। এই ক্লোরোফিলের সংমিশ্রণে গ্লুকোজ তৈরি হয়। এই যে খাদ্য উৎপাদন হলো, এই খাদ্য উৎপাদন এই প্রক্রিয়ায় যারা তৈরি করলো তাদেরকে আমরা বলছি
আলোকজীবী বা অটোট্রফ উদ্ভিদ। ক্লিয়ার হলো? এবার আলো ছাড়া কি খাদ্য উৎপাদন করা সম্ভব? তো হ্যাঁ, সম্ভব। কিছু কিছু এমন ব্যাকটেরিয়া জাতীয় বা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জীব পাওয়া যায় যারা কিন্তু রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে। এই রাসায়নিক প্রক্রিয়ায় যারা খাদ্য উৎপাদন করে তাদেরকে আমরা বলি কেমোট্রফ বা রসায়নজীবী উদ্ভিদ। তাই এরা সূর্যালোক ছাড়া উৎপাদন করে, তাই আমরা এদেরকে কেমোট্রফ বলি। যেমন নাইট্রিফাইং কিছু ব্যাকটেরিয়া, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, বা এখানে আমরা উদাহরণ হিসেবে দিয়ে দিয়েছি নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর এরা, বা কিছু শৈবাল জাতীয় উদ্ভিদ রয়েছে যারা কিনা রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে। তো এই রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা বলছি কেমোসিনথেসিস। আলো ব্যবহার করে খাদ্য উৎপাদনের প্রক্রিয়াকে বলে ফটোসিনথেসিস, এবং রাসায়নিক পদ্ধতিতে খাদ্য উৎপাদনের প্রক্রিয়াকে আমরা কেমোসিনথেসিস বলি। প্রত্যেকটা নতুন নতুন টার্ম যেগুলো কিন্তু আপনারা অবশ্যই খাতায় নোট করে নেবেন, ক্লাস শুরু করার সঙ্গে সঙ্গে আপনারা খাতা নিয়ে বসবেন, কারণ এই টার্মগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। তো এবার আমরা ফটোসিনথেসিসের প্রক্রিয়াটা তো আগে দেখলাম, একটা গাছ এবং গরু যে ছবিটাতে ছিল সেখান থেকে। এবং কেমোসিনথেসিস দেখুন, এটা জলের মধ্যে তলদেশে কিছু কিছু ব্যাকটেরিয়া জাতীয় রয়েছে এবং নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যেটা আমরা উদাহরণ দিলাম, তারা কেমোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে। এবার আসি আমরা পরভোজী, যাদেরকে আমরা বলি হেটেরোট্রফ। হেটেরোট্রফ এদেরকে আমরা বলি পরভোজী। পরভোজী কারা? যারা নিজেরা খাদ্য উৎপাদন করতে পারে না, অর্থাৎ রান্না করতে পারে না, অন্যের রান্না করা খাবার এর উপর নির্ভরশীল, অর্থাৎ স্বভোজীদের উপর নির্ভরশীল। তো এরা শক্তির জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পূর্ণরূপে কিন্তু এই উৎপাদক বা সবুজ উদ্ভিদের উপর নির্ভর করে। আরেকটা মূল পার্থক্য রয়েছে যে স্বভোজীরা বা মানে পরিবেশের অজৈব পদার্থকে ব্যবহার করতে পারে, আর পরভোজীরা কিন্তু অজৈব পদার্থকে ব্যবহার করতে পারে না। এরা জৈব পদার্থকেই কেবলমাত্র খাদ্যরূপে ব্যবহার করে। এটা হচ্ছে একটা পার্থক্য। তাহলে এখানে বলছি জৈব উপাদান থেকে এরা পুষ্টি সংগ্রহ করে, যারা স্বভোজী তারা অজৈব উপাদান থেকে পুষ্টি সংগ্রহ করে। এবার কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে, যেটা আমরা ফাইটোসিনোসিস বলেছিলাম তার অপোজিট, এটা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে সমস্ত যে পরভোজী বা হেটেরোট্রফ রয়েছে তাদের যে একে অপরের নির্ভরশীল যে সম্প্রদায়, সমস্ত প্রাণী সম্প্রদায় যারা একে অপরের সঙ্গে খাদ্য খাদক সম্পর্কে পরস্পরের উপরে সংমিশ্রণ বা নির্ভরশীল বা সংযুক্ত, তাদেরকে আমরা এক কথায় জুসিনোসিস বলি। তাহলে ফাইটোসিনোসিস হচ্ছে কোনো একটি অঞ্চলের সমস্ত উদ্ভিদ সম্প্রদায়কে যারা একে অপরের সঙ্গে নির্ভরশীল তাদেরকে বলছি ফাইটোসিনোসিস, আর কোনো একটি অঞ্চলের সমস্ত প্রাণী সম্প্রদায়কে যারা একে অপর নির্ভরশীল তাদেরকে আমরা বলছি জুসিনোসিস। এটা কিন্তু নতুন টার্ম, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবার পরভোজী জীবরা যারা খাদ্য উৎপাদন করে তাদেরকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি? এগুলো একটু সহজ। যেমন দেখুন, হলোজোয়িক বা পূর্ণভোজী। পূর্ণভোজী কি? যে সমস্ত জীব যারা কঠিন, তরল বা বিভিন্ন জটিল যৌগ খাদ্য হিসাবে গ্রহণ করে, কীরকম করে? যে মুখ দিয়ে খায়, গ্রাস করে এবং পেটের ভেতরে সেগুলোকে হজম করে এবং তা থেকে পুষ্টি সংগ্রহ করে। এবার এক কথায় চিবিয়ে খায় যে সমস্ত প্রাণী, তাদেরকে আমরা হলোজয়িক বলছি। সম্পূর্ণ গিলে খায় বা চিবিয়ে খায়, যেমন মানুষ হলোজয়িক, গরু, ছাগল, বাঘ, সিংহ, মুরগি, এরা সবাই কিন্তু হলোজয়িক। এরা মুখ দিয়ে খাবার গ্রহণ করে, পেটের মধ্যে হজম করে এবং তারপর থেকে সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে। ঠিক আছে? তাহলে এদেরকে আমরা বলছি হলোজয়িক বা পূর্ণভোজী। এবার এই হলোজয়িক যারা গ্রাস করে, খায়, তাদেরকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করি যে কি ধরনের খাবার খায়। যদি এরা ঘাস পাতা খায় তাহলে আমরা তাদেরকে বলি তৃণভোজী। এবার যারা ঘাস পাতা খায় তাদেরকে যারা খায়
তাদেরকে আমরা বলছি মাংসাশী, বা মনে করুন যে প্রাণী শুধু খায় তাদেরকে বলছি মাংসাশী, এবং যারা ঘাস পাতা এবং প্রাণী উভয়কে খায় তাদেরকে আমরা বলছি সর্বভুক। উদাহরণ তো আমাদের এখানে সহজ, তৃণভোজী প্রাণীর আমরা কেবল নাম বলতে পারবো, গরু ছাগল যেমন রয়েছে, ঘাস ফড়িং, হরিণ, হাতি সবাই তৃণভোজী। মাংসাশী প্রাণী তারা বাঘ, সিংহ, কুকুর বিড়াল, এরা মাংসাশী। কিন্তু কুকুর বিড়ালের সঙ্গে অন্য একটা বিষয় রয়েছে যেটা আমরা বলছি সর্বভুক, যারা কিন্তু উভয় খায়, যেমন তৃণভোজী যারা তৃণ খায় এবং মাংসাশী মাংস খায়। এবার তৃণ মাংস যারা সবাই খায় তাদেরকে আমরা বলছি কিন্তু সর্বভুক। এবার এইখানে লক্ষ্য করার বিষয় হলো যে তৃণভোজীর ইংরেজি নাম কি, মাংসাশীর ইংরেজি নাম কি, এবং সর্বভুকের ইংরেজি নাম কি। কারণ পরীক্ষায় পরীক্ষকরা কিন্তু অনেক চালাকি করে এইখানে তৃণভোজী নামটাই উড়িয়ে দেয়, দিয়ে হারবিভোরকে এরকম বাংলা অনুবাদ করে হয়াকার বয়েরে বসি ভয়কার র এইরকম করে লিখে দিতে পারে। ঠিক আছে, তখন কিন্তু বোঝা একটু মুশকিল হয়। তৃণভোজী বললে কিন্তু সবাই বলে দিতে পারে। তো এই হারবিভোর, হার কথার অর্থ হচ্ছে উদ্ভিদ। ঠিক আছে, হার থেকে হারবিভোর এসছে। ঠিক আছে, মাংসাশী হচ্ছে কার্নিভোর এবং ওমনিভোর বলা হয় সর্বভুককে। ঠিক আছে, ওমনি অর্থ হচ্ছে সব দিকে, অমনি ডিরেকশনাল বলা হয়। তো এই তৃণভোজী, মাংসাশী এবং সর্বভুক এরা হলো সম্পূর্ণ গিলে খায়, তাদের আমরা বলছি হলজয়িক বা পূর্ণভোজী আমরা প্রাণী বলছি। এবার পরের যে ভাগ মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক বা স্যাপ্রোট্রপিক যারা প্রাণী তাদেরকে আমরা কাকে বলছি, যে সমস্ত জীব কোনো মৃত পচা গলা জীবদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে তাদেরকে আমরা বলি মৃতজীবী জীব। ঠিক আছে, তো এবার প্রশ্ন হলো যে আমরা সকলেই জানি শকুন কিন্তু মরা প্রাণী খায়, তাহলে আমার প্রশ্ন যে শকুন পূর্ণভোজী হবে না মৃতজীবী হবে, এটা অবশ্যই আপনারা কমেন্টে লিখে আমাদেরকে জানাবেন। তো এরা কি হলো, দেখুন এই মৃতজীবীটা দেহের বাইরে পাচক রস নিঃসরণ করে, মানে এরা দেহ থেকে একটা পাচক রস নিঃসরণ করে যেটা কিনা ওই মরা পচা বা মৃত জীবটাকে মানে ভেঙে দেয়, ছোট ছোট খণ্ডে ভেঙে দেয়, যাদের রাসায়নিক খণ্ডে ভেঙে দেয়, সেই ভাঙা ভাঙা অংশগুলো থেকে তারা খাদ্য পুষ্টি সংগ্রহ করে। ঠিক আছে, তাহলে এরা জটিল যৌগকে আবার সরল যৌগে রূপান্তরিত করে। এর উদাহরণ কি, উদাহরণ বিভিন্ন রকম ছত্রাক, যেমন দেখুন ব্যাঙের ছাতা, ঠিক আছে, ইস্ট, পেনিসিলিয়াম, মিউকর, আর বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যেমন ব্যাসিলাস, সিউডোমোনাস, এরা কিন্তু এই মৃতজীবীর উদাহরণ। এবার একটা বিষয় আমি জাস্ট মিস করে গেছিলাম, যে আমি বলে দিচ্ছি, এই যে পরভোজী যারা কিন্তু অন্য জীবদেহকে ভক্ষণ করে। এবার পরভোজী কি কোনো উদ্ভিদ রয়েছে? উদ্ভিদের মধ্যে পরভোজী উদ্ভিদ বিশেষ করে উল্লেখযোগ্য যারা হচ্ছে কলসপত্রী, নাম শুনেছেন অনেকেই, কলসপত্রী, সূর্য শিশির, ডায়োনিয়া, এরা কিন্তু কীট পতঙ্গকে খেয়ে থাকে। ঠিক আছে, তাহলে এরাও কিন্তু পরজীবীর মধ্যে পড়বে, তবে এরা শুধুমাত্র কীট পতঙ্গের উপর নির্ভরশীল থাকে না, এদের নিজস্ব স্বতন্ত্র স্বভোজী বৈশিষ্ট্যও কিন্তু রয়েছে। তাহলে আমরা সম্পূর্ণ পরভোজী এদেরকে বলবো না, আমরা বলবো শুধুমাত্র পতঙ্গভুক প্রাণীদের উদাহরণ, উদ্ভিদের উদাহরণ বললে আমরা কলসপত্রী, সূর্য শিশির, ডায়োনিয়া এই উদাহরণগুলো দিতে পারবো। এবার আমরা নেক্সট চলে আসি পরজীবী। দেখুন নামগুলো অনেকটাই কাছাকাছি, মৃতজীবী, পরজীবী এরকম, কিন্তু আসলে কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। পরজীবী হলো পরের দেহে বসবাসকারী জীব। পরের দেহ কেমন,
যেমন এর কোনো একটা পোষক জীব থাকবে, যেমন মানুষের মাথায় উকুন থাকে বা পেটের ভেতরে ফিতাকৃমি থাকতে পারে। তো মানুষটা হলো পোষক জীব। এবার মানুষের দেহে বসবাস করছে যে উকুন বা ফিতাকৃমি, সেইটা পরের দেহে বসবাস করছে বলে তাকে আমরা বলছি পরজীবী বা প্যারাসাইটিক। এর উদাহরণ হচ্ছে মানুষের দেহের উকুন, লাইস বা ফিতাকৃমি ওয়ান। ঠিক আছে, তাহলে এদের মধ্যে ভাগ আছে যারা পূর্ণ পরজীবী বা সম্পূর্ণরূপে নির্ভর করে কোনো পোষক দেহের মধ্যে উপরে। ঠিক আছে, এদের মধ্যে উদ্ভিদও হতে পারে, প্রাণীও হতে পারে। প্রাণীর উদাহরণ তো বললাম, ফিতাকৃমি এবং উকুন। উদ্ভিদের মধ্যে রয়েছে স্বর্ণলতা। ঠিক আছে, স্বর্ণলতা হলুদ হলুদ রাস্তার ধারে দেখা যায় স্বর্ণলতা, এরা কিন্তু পরজীবী। রাফলেশিয়া একটা বড় পরজীবী ফুল, এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় কিন্তু আসে এই রাফলেশিয়ার উদাহরণ হিসেবে। ঠিক আছে, কিছু কিছু পরজীবী রয়েছে আংশিক পরজীবী, যারা সম্পূর্ণরূপে পোষকের উপর নির্ভর করে না। ঠিক আছে, কিন্তু কিছু অংশ নির্ভর করে অন্য মানে জীবের উপরে। এদের মধ্যে শ্বেতচন্দন, শ্বেতটা এখানে লেখা আছে, শ্বেতচন্দন বা মিশেলটো বলে একটা উদ্ভিদ আছে, এরা কিন্তু আংশিক পরজীবীর উদাহরণ। এই উদাহরণগুলো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এবার আমরা আরেকটা ভাগ দেখে নিই, মিথজীবী বা সিম্বায়োটিক উদ্ভিদ বা সিম্বায়োটিক জীব। মিথজীবীটা কি? সেই সমস্ত জীব যারা দুজন একত্রে বসবাস করে এবং দুজনেই দুজন দ্বারা বেনিফিটেড হয়। উদাহরণটা অনেকটা হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রীর মতো। যেমন মনে করুন যে স্বামী রোজগার করে নিয়ে এসে, বাজার করে নিয়ে এসে দেয় একটা পরিবারে, এবং স্ত্রী সেগুলো রান্না করে স্বামীকে দেয়, তাহলে দুজনেই কিন্তু দুজনের দ্বারা উপকৃত হচ্ছে। অনেকটা এই সম্পর্ক থাকে এই মিথজীবী বা সিম্বায়োটিক জীবেদের মধ্যে। এর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে লাইকেন, একটা প্রকৃষ্ট উদাহরণ। এখানে শৈবাল এবং ছত্রাকের সহাবস্থান রয়েছে। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া যেটা রয়েছে আমাদের ডাল জাতীয় শস্যের মূলে। ঠিক আছে, এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এবং ডাল জাতীয় বা শিম্বি গোত্রীয় উদ্ভিদ বলা হয় এদেরকে, ডাল জাতীয় উদ্ভিদের মূলে এরা বসবাস করে। প্রবাল বা কোরাল, এর সঙ্গে জুজ্যান্থেলা বলে একটা উদ্ভিদ রয়েছে, এই প্রবালের সঙ্গে মিথজীবী সম্পর্ক কিন্তু এরা শেয়ার করে। তারপর আছে মাইকোরিজা। এর উদাহরণ ছত্রাক এবং উদ্ভিদের শিকড়, এর মধ্যে কিন্তু এরা মিথজীবী সম্পর্ক রয়েছে। এগুলো আপনারা কিন্তু নোট করে নেবেন, পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা হলো আমাদের লাইকেনের উদাহরণ। ঠিক আছে, এটা কিন্তু কোনো একটা ছত্রাকের উপরে কিন্তু এরা থাকে, শৈবালের মতো দেখতে, একটা ছত্রাক জমে কোনো জায়গায়, তারপরে এরা জন্মায়। আর এটা কোরালের সঙ্গে, এটা হচ্ছে কোরালের যে প্রাণীটা, আর এই যে ছোট ছোট গ্রিন ডট গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জুজ্যান্থেলি, যেটা কিন্তু উদ্ভিদ। এই দুজনের সহাবস্থান হচ্ছে মিথজীবী বা সিম্বায়োটিক রিলেশন। এবার আমরা দেখে নিই অজৈব বা ভৌত পরিবেশের মধ্যে কি রয়েছে। তাহলে যাদের প্রাণ নেই সেই সমস্ত উপাদান হচ্ছে অজৈব। অজৈব পরিবেশ, এই পরিবেশের হচ্ছে প্রাণহীন বা জড় উপাদান, যারা কিন্তু এই জীবজগতের আধার, বেঁচে থাকার আধার হিসাবে কিন্তু একটা প্ল্যাটফর্ম শেয়ার করে বা এদেরকে নিয়ন্ত্রণ করে, এদের পুষ্টি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে এই অজৈবিক পরিবেশকে আমরা তিন ভাবে দেখতে পারি, একটা কঠিন, একটা তরল এবং একটা গ্যাস। এই কঠিন, তরল, গ্যাস অনুযায়ী যদি আমরা বিভক্ত করি তাহলে আমরা তিনটে জিনিস পাবো। সেটা হচ্ছে কঠিনটাকে আমরা শিলামণ্ডল বলতে পারি, তরল যেটা জল সেটাকে আমরা বায়ুমণ্ডল বলি, এবং যেটা বাতাস সেটাকে আমরা বলি বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। এবং এই তিনটে যে মণ্ডল, সেই তিনটে মণ্ডলের সঙ্গে যখন জীবের মানে জৈবিক পরিবেশ সংযুক্ত হয় তখন সেটা গড়ে ওঠে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার।
ঠিক আছে, এই তিনটে মণ্ডল আমরা একটু দেখে নিই। যে শিলামণ্ডল, শিলামণ্ডল হচ্ছে কঠিন উপাদান পৃথিবীর, যেখানে সমস্ত জীব বসবাস করে। এবার এই শিলামণ্ডল কি পৃথিবীর উপরের চামড়া বা ভূত্বক এবং সেখান থেকে একটু ভেতরে গুরুমণ্ডলের উপরের অংশ নিয়ে কিন্তু গঠিত এই শিলামণ্ডল। এর গড় গভীরতা প্রায় 100 কিলোমিটার পর্যন্ত হয়। ঠিক আছে, মানে 5 থেকে 60 কিলোমিটার হয় আমাদের ভূত্বক, এবং ভূত্বকের আরো নিচে যদি আমরা যাই প্রায় 100 কিলোমিটার পর্যন্ত, তাহলে সেটাকে আমরা বলবো শিলামণ্ডল। এর উপাদান, এর ভূমিকা কি? এ হচ্ছে আশ্রয় দান করে বা বাসস্থান দান করে বা হ্যাবিটেট প্রোভাইড করে কাকে? এই আমাদের জীবমণ্ডলকে। ঠিক আছে, এর জন্য এই শিলামণ্ডল কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। উদ্ভিদে মাটিতে শিকড় গেঁথে দাঁড়িয়ে থাকে এবং প্রাণীরা এর উপর বসবাস করে, চলাফেরা করে। এর আবার পুষ্টির উৎস। পুষ্টির উৎস মানে কিভাবে? মাটিতে থাকা বিভিন্ন অজৈব উপাদান, ঠিক আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়ব, এবং সেই সঙ্গে নাইট্রোজেন, ফসফরাসের চক্র কিন্তু এই শিলামণ্ডলের দ্বারা কিন্তু হয়। ঠিক আছে, পটাশিয়ামের মতো খনিজ উপাদানগুলো কিন্তু সরবরাহ করে। ভূপ্রকৃতি নির্ধারণ করে, যেমন পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমির মতো বিভিন্ন বৈচিত্র্য ভূপ্রকৃতি প্রোভাইড করে এই শিলামণ্ডল। ঠিক আছে, এরপর আমরা দেখে নিই যে বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। পৃথিবীতে যত জল রয়েছে তার মধ্যে 71% মানে পৃথিবীর সমস্ত পৃথিবীটার 71% কিন্তু জল দ্বারা আবৃত। ঠিক আছে, যে আমরা বলি 3 ভাগ জল 1 ভাগ স্থল। তো এই সমস্ত 71%কে আমরা বলছি বায়ুমণ্ডল। তো এই জল দ্বারা আবৃত অংশ থাকার পরেও আমাদের যে শিলামণ্ডল রয়েছে তার মধ্যেও কিন্তু কিছু কিছু জায়গায় জল পাই। যেমন আমরা নদী, পুকুর, ডোবা, হ্রদ বা আমাদের মাটির নিচে ভৌমজল হিসেবে কিন্তু আমরা জল পাই। এই সমস্তগুলোকে আমরা বলছি বায়ুমণ্ডল। এর ভূমিকা কি? প্রাণের আধার। আমরা জানি যে জলের অপর নাম জীবন, অর্থাৎ জীব জল ছাড়া কিন্তু বাঁচে না। ঠিক আছে, তাই আমরা প্রাণের আধার হিসাবে কিন্তু এই জলমণ্ডলকে বলতে পারি। ঠিক আছে, পৃথিবীর প্রথম প্রাণের সঞ্চয় বা প্রথম প্রাণের উদ্ভব কিন্তু এই জলমণ্ডলেই হয়েছিল বলে আমরা ধারণা করে থাকি। ঠিক আছে, এবার এই জলজ বাস্তুতন্ত্র বা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমকে এবার কোটি কোটি জীবেদের কিন্তু আবাসস্থল, বা আমরা দেখি যে সমুদ্রে শুধু কোটি কোটি মাছ রয়েছে এটা নয়, কোটি কোটি ব্যাকটেরিয়া, জীবাণু কিন্তু বা উদ্ভিদও কিন্তু রয়েছে। তাহলে এটা প্রাণের আধার হিসাবে বাসস্থানও কিন্তু প্রোভাইড করে এই বায়ুমণ্ডল। আর কি করে? তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পৃথিবীর এই বায়ুমণ্ডল। আর জলচক্র বা ওয়াটার সাইকেল, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে কিন্তু জানবো আরো বিস্তারিত। এই বিষয়গুলো কিন্তু বায়ুমণ্ডল নিয়ন্ত্রণ করে। এরপর আমরা আসি অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডলের একটা বিশেষ চ্যাপ্টার রয়েছে আমাদের, যে চ্যাপ্টারে আমরা বায়ুমণ্ডল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন স্তর, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, সে সম্পর্কে বিভিন্ন স্তরে কেমন তাপমাত্রা হয় সেগুলো আমরা দেখব। তবে এখানে আমরা দেখি যে আমাদের অজৈব উপাদানের মধ্যে বায়ুমণ্ডল যেটুকু রয়েছে যেটা হচ্ছে গঠন উপাদান। যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন কতটুকু রয়েছে? 78.08%। এটা কিন্তু পরীক্ষার একটা ডেটা, পরীক্ষাতে কিন্তু এগুলো আসে। অক্সিজেন রয়েছে 20.95%। তারপরে থার্ড পজিশনে রয়েছে আর্গন 0.93%। আর্গন কিন্তু একটা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, এবং এই কার্বন ডাইঅক্সাইড কোনো কোনো বইতে 0.03 থাকবে বা কোনো কোনো বইতে 0.04 থাকবে। আপনারা দেখবেন এটা হচ্ছে আপডেটেড। এখন যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ একটু বেড়েছে, তাই আমরা 0.04% কিন্তু ব্যবহার করব। তার সঙ্গে জলীয় বাষ্প দূরীকরণ তো অবশ্যই রয়েছে। তো এই বায়ুমণ্ডলের ভূমিকা হলো গ্যাসীয় আদান প্রদান, যে উদ্ভিদের সালোক সংশ্লেষ এবং শ্বসনের জন্য যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের প্রয়োজন হয় সেটা কিন্তু এই বায়ুমণ্ডল দিয়ে থাকে। আর
তার থেকে আর একটা বড় যে বায়ুমণ্ডল কিন্তু আমাদের সূর্য থেকে আসা সৌর অতিবেগুনি রশ্মিকে ছাঁকনির মতো ছেঁকে আমাদেরকে কিন্তু সাহায্য করে, যেটা আমরা সুরক্ষা কবচ বলতে পারি বায়ুমণ্ডলকে। এটা ওজোন স্তর যেটা রয়েছে, এই ওজোন স্তর অতিবেগুনি রশ্মিকে কিন্তু বাধা দেয় আসতে, ঠিক আছে। তো এই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে তো আবহাওয়া এবং জলবায়ু, এগুলো তো বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আমরা আলোচনা করব। এবার এই তিনটে মণ্ডল যেটা তার সঙ্গে যদি জীব যুক্ত হয় তাহলে আমরা তাকে বলছি জীবমণ্ডল। তাহলে জীবমণ্ডল হচ্ছে শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের সেই সমস্ত অংশগুলোকে যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে, প্রাণের অস্তিত্ব বিদ্যমান রয়েছে, তাদেরকে আমরা একসঙ্গে কিন্তু জীবমণ্ডল বলি। এর বিস্তার কোথায়? এর 9 থেকে 10 কিমি সমুদ্রের জলের তলদেশ থেকে প্রায় কিন্তু 10 থেকে 12 কিমি বায়ুমণ্ডলের ঊর্ধ্বাকাশ পর্যন্ত, উচ্চতা পর্যন্ত কিন্তু এর বিস্তার রয়েছে। অর্থাৎ মোটামুটিভাবে 20 কিলোমিটার এর আমরা প্রশস্ততা বা চওড়া কিন্তু বলতে পারি। আবার মাটির মধ্যেও কিন্তু 3 থেকে 4 কিলোমিটার গভীর পর্যন্ত কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছেন যে প্রাণের অস্তিত্ব রয়েছে, ঠিক আছে। তাহলে এরা হলো জীবমণ্ডলের পরিবেশের ভূমিকা রয়েছে, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে, জৈব ভূরাসায়নিক চক্র এবং সেই সঙ্গে জীববৈচিত্র্যের ধারণা ব্যাখ্যা কিন্তু এরা রক্ষা কিন্তু করে। এবার আসি আমরা আমাদের সামাজিক পরিবেশে। এতক্ষণ আমরা জৈবিক পরিবেশ এবং অজৈবিক পরিবেশ আলোচনা করলাম, এবার আমরা আসি সামাজিক পরিবেশে, যেটাকে আমরা বলছি সোশ্যাল এনভায়রনমেন্ট। অর্থাৎ মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে। এবার এই সমাজবদ্ধভাবে বসবাস করার তাগিদে মানুষ কিছু কিছু প্রতিষ্ঠান তৈরি করে, ঠিক আছে, বা কিছু কিছু কর্মক্ষেত্র তৈরি করে। তো সেইগুলোকে আমরা বলি সমাজ বা সমাজের একটি প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান। যেমন মানুষ একসঙ্গে বেঁচে থাকার জন্য বিবাহ করে, ফলে একটা পরিবার তৈরি হয়, তাহলে পরিবার কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান। তারপর সেই সন্তান সন্ততি হয়, সেখানে পড়াশোনার জন্য বিদ্যালয় তৈরি করে, তাহলে বিদ্যালয় একটা কিন্তু সামাজিক প্রতিষ্ঠান। এবার মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা বেচার জন্য বাজার তৈরি করে, তাহলে বাজারও কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান। এইভাবে এই যে সামাজিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু সামাজিক পরিবেশের অন্তর্গত। যেমন এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন দোকানে রয়েছে, এটা বাজারের উদাহরণ, এটা পরিবার, বাড়ি, ঠিক আছে। এইটা হচ্ছে যানবাহন বা রাস্তাঘাট, বা এইখানে হচ্ছে বিদ্যালয়, পাঠশালা, তাহলে এগুলো সবই কিন্তু সামাজিক পরিবেশের উদাহরণ, ঠিক আছে। এবার সামাজিক পরিবেশের মূল উপাদান যেটা রয়েছে সেটা হচ্ছে পরিবার বা ফ্যামিলি, ঠিক আছে। এই পরিবার থেকে প্রশ্ন আসে যে সামাজিক পরিবেশের ক্ষুদ্রতম এককের নাম কি, ঠিক আছে। যদি প্রশ্ন আসে তাহলে আমরা বলবো কিন্তু পরিবার, ক্ষুদ্রতম একক। এবার শিশুর ক্ষেত্রে এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ শিশু প্রথম সামাজিকীকরণ ঘটে এই পরিবার থেকে। যে পরিবারের বাবা মা, তার সঙ্গে দাদু দিদা রয়েছে, কাকা কাকি রয়েছে, বা অন্য যে সমস্ত সম্পর্ক রয়েছে, তার যে সঙ্গে আলাপ আচরণ, সেটা কিন্তু আমরা সামাজিকীকরণ বলি। এই সামাজিকীকরণ কিন্তু শুরু হয় পরিবার থেকে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান। পরিবারের পর এই একটা শিশু একটু বড় হলে বিদ্যালয় বা পাঠশালায় যায়। তো এইটি হচ্ছে সামাজিক পরিবেশের নিয়ন্ত্রিত একটা মাধ্যম, মানে এখানে নিয়ম কানুন কিন্তু এবার শুরু হয়ে যায়। পরিবারে কিন্তু অতটা নিয়ম কানুন থাকে না, কিন্তু শিশু প্রথম নিয়ম কানুনের মধ্যে পড়ে যায় এই বিদ্যালয় বা প্রতিষ্ঠানে গিয়ে, যেখানে ঘন্টা বাজলে প্রেয়ার লাইন, ঘন্টা বাজলে ক্লাস শুরু, ঘন্টা বাজলে টিফিন, মিড ডে মিল, এগুলো কিন্তু শিশুর মধ্যে কিন্তু ইনকালকেট হয়ে যায় বা ঢুকতে শুরু করে। এরপর শিশু যখন বড় হয় তখন কিন্তু সম্প্রদায় বা একটা গোষ্ঠীর মধ্যে কিন্তু ঢুকে পড়ে আস্তে আস্তে। কোনো একটা অঞ্চলে একটা মানুষের দল তৈরি করে, গ্রুপ তৈরি করে, এইগুলো হচ্ছে কিন্তু সামাজিক পরিবেশের কিন্তু উদাহরণ। এরপর আরও যখন বড় হয় ওর মধ্যে সংস্কৃতি চিন্তা, ধর্মচিন্তা বা
লোক সংস্কৃতি সেগুলো কিন্তু আস্তে আস্তে শুরু হয়, কেমন পোশাক হবে, ঠিক আছে, উৎসব সে কেমন ভাবে পালন করবে সেগুলো কিন্তু আস্তে আস্তে, খাদ্যাভ্যাস তার কেমন হবে, যেমন ধর্ম বিশেষে বা জাতি বিশেষে কিন্তু এদের খাদ্যাভ্যাস বা পোশাক কিন্তু চেঞ্জ হয়। এবার পরবর্তী ক্ষেত্রে বাজার অর্থনীতি, যে মানুষের দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় জন্য আমরা পণ্য কেনা বেচার জন্য আমরা বাজার অর্থনীতি এগুলো কিন্তু করি। তবে এই বাজার অর্থনীতি কিন্তু কোনো একটা সমাজের চারিত্রিক বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে। যেমন একটা মানুষ, একটা এলাকার, আমরা যেমন বাঙালি শাড়ি ধুতি পরতে পছন্দ করি, তাহলে আমাদের এই বাঙালির যে বাংলার বিভিন্ন বাজারে শাড়ি বিক্রি হবে, ধুতি বিক্রি হবে। কিন্তু এটা যদি আমরা ইউপি বা রাজস্থানে যাই, হয়তো আমরা শাড়ি সেইভাবে দেখতে পাবো না। ইউপি পাঞ্জাবে এখানে কিন্তু চুড়িদার ব্যবহার হয়। তো এই যে পোশাকের যে আমরা যে মানে বিবর্তন বা পোশাকের যে বিভিন্নতা, এটা কিন্তু আমরা কোথা থেকে পাচ্ছি? বাজার থেকেও কিন্তু আমরা অনেক কিছু মানে পেয়ে যাই, ঠিক আছে। তো এরপরে সামাজিক পরিবেশ, তার কিন্তু বিবর্তন হয়েছে, যে সামাজিক পরিবেশ কিন্তু এখন যেমন রয়েছে আগেও কিন্তু তেমন ছিল না। সর্বপ্রথম সামাজিক পরিবেশ হিসাবে আমরা শিকারী বা সংগ্রহকারী সমাজকে আমরা বলে থাকি, যেখানে মানুষ কিন্তু প্রথম হান্টিং করতে হলো, শিকার করতে শুরু করলো এবং গ্যাদারিং শুরু করলো, অর্থাৎ বিভিন্ন পশুকে পোষ মানানো শুরু করলো। তখন সেটাকে আমরা গ্যাদারিং বলি, বা এটাকে বলা হয় গুছিয়ে এক জায়গায় জড়ো করা, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে মানব সভ্যতার আদিমতম সমাজের উদাহরণ, ঠিক আছে, আদিমতম সামাজিক রূপ। প্রশ্ন যদি আসে যে মানব সভ্যতার যে প্রাথমিক সামাজিক রূপ কি, তাহলে আমরা বলবো হান্টিং গ্যাদারিং বা শিকার বা সংগ্রহকারী সমাজ। এরপর মানুষ পশু পালন শুরু করলো, ঠিক আছে, যে পশুকে পালন করে তখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে শুরু করলো, যাযাবর জীবনযাত্রা কিন্তু শুরু হলো। তারপরে আসলো কৃষিজীবী সমাজ, যখন মানুষ চাষবাস শুরু করলো, এবং পরবর্তীতে শিল্প উত্তর শিল্প বা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড। এখন যেটা চলছে যে পোস্ট মডার্ন যে সোসাইটি, সেগুলো কিন্তু চলছে, মানে মডার্নের থেকেও কিন্তু এক ধাপ এগিয়ে পোস্ট মডার্ন সোসাইটি, সেগুলো কিন্তু আমাদের এখন বর্তমানে চলছে। তো এই সামাজিক পরিবেশের কিছু কিছু বিষয় ইম্পর্টেন্ট, যেমন আমাদেরকে জেনে রাখতে হবে যে সমাজ বিজ্ঞানের জনক কে। সমাজ বিজ্ঞানের জনক হচ্ছে আগস্ট কোমতে বলে বা কোঁতে বলে হয় অনেকে, এর উচ্চারণটা এরকম, প্রশ্নে কিন্তু আসতে পারে যে সমাজ বিজ্ঞানের জনক কে, আমরা বলবো আগস্ট কোমতে। তারপরে মনোসামাজিক বিকাশ তত্ত্ব বা সাইকোলজিক্যাল থিওরি, এই থিওরির প্রবক্তা কে? প্রবক্তা হচ্ছেন এরিকসন। এরিকসন মানে দুটোই, বার এরিক একবার সন, ঠিক আছে। তো এই তত্ত্বটি দিয়েছেন তিনি সাইকোলজিক্যাল থিওরি। এগুলো হচ্ছে সামাজিক পরিবেশের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট থিওরি। সামাজিক চুক্তি মতবাদ বা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, এর প্রবক্তা হলেন হবস, লক এবং রুশো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, আমাদের একটু মনে রাখতে হবে। এবং মনোবিজ্ঞানী ম্যাকাইভারের মতে পরিবেশ মূলত দুই প্রকার, একটা হচ্ছে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক বা সাংস্কৃতিক পরিবেশ। তিনি প্রাকৃতিক পরিবেশকে এখানে জীব এবং নির্জীব বা জৈবিক অজৈবিক দুটোই কিন্তু মিশ্রণ করিয়ে দিয়েছেন এখানে প্রাকৃতিক পরিবেশে, এবং সামাজিক, যেখানে মানুষ মিলিত হবে সেখানে হবে সামাজিক পরিবেশ। তো এই বিষয়গুলো কিন্তু পেডাগজির মধ্যে থেকেও কিন্তু আসতে পারে এই প্রশ্নগুলো, সেই জন্য আমরা দিয়ে দিয়েছি। এবার সামাজিকীকরণ যখন হয় একটা শিশু, তখন সেই সামাজিকীকরণের মাধ্যমটা কি হবে শিশুর, সেটা আমরা একটু দেখে নিই। যে প্রাথমিক মাধ্যম যখন প্রথম সামাজিকীকরণ শেখে, সেটা কোথা থেকে শেখে? পরিবার থেকে এবং প্রতিবেশী বা পিয়ার গ্রুপ বলা হয়, যে দুটো বাচ্চা, একই পরিবারের দুটো বাচ্চা বা তিনটে বাচ্চা একসঙ্গে খেলা করছে,
ছোটবেলায় স্কুলে যাওয়ার আগে, তখন কিন্তু এর প্রাথমিক সামাজিকীকরণের মাধ্যম কিন্তু এটা হয় পরিবার থেকে। তারপরে গৌণ মাধ্যম যেগুলো সামাজিকীকরণের, সেগুলো বাকি যেগুলো রয়ে গেল সেগুলো যেমন গণমাধ্যম হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, বিদ্যালয় হতে পারে, বিভিন্ন ধর্মীয় এলাকা হতে পারে, খবরের কাগজ, টিভি, এগুলো কিন্তু সেকেন্ডারি। তাহলে শুধুমাত্র পরিবার এবং পিয়ার গ্রুপ হচ্ছে প্রাথমিক সামাজিকীকরণের মাধ্যম এবং বাকিগুলো কিন্তু গৌণ সামাজিকীকরণের মাধ্যম। তো আজকে মোটামুটি এটাই ছিল ক্লাস। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক দীর্ঘ হয়ে গেল ক্লাসটা, তবে যে পয়েন্টগুলো আমি বললাম নোট করে রাখার চেষ্টা করবেন। আর এই পিডিএফটা পাওয়ার জন্য আপনাদের অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে জয়েন হতে হবে, কারণ ইউটিউবে আমরা শেয়ার করতে পারি না, তাই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ফলো করবেন ইউটিউব আমাদের ফেসবুকে। অবশ্যই আমরা পরবর্তী ক্লাসগুলো আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।